বড় ভাইয়ের বাসা থেকে 6 মাস পর মা আজ আমাদের বাসায় এসেছে। মা আসাতে আমি আর আমার স্ত্রী শ্রাবণী খুশি হওয়ার চেয়ে বিরক্ত হয়েছি বেশি। মা বাসায় থাকা মানে উটকো ঝামেলা, সারা রাত কাশির শব্দে ঘুমাতে পারবো না, বাসার জিনিস এটা ওটা ভেঙে ফেলবে, মাঝে মধ্যে বিছানায় প্রস্রাব করে দেবে, আরও কত কি। যেহেতু আমরা 2 ভাই, সেহেতু মা 6 মাস ভাইয়ার কাছে থাকে আর 6 মাস আমার কাছে থাকেন। আমি আর ভাইয়া চেয়েছিলাম মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিই, কিন্তু সমাজের মানুষ কি বলবে সেই ভয়ে আর দিতে পারিনি। মা আমার দিকে তাকিয়ে হেসে বলল, বাবা তুই ভালো আছিস? আর এত শুকিয়ে গেছিস কিভাবে? চিন্তা করিস না, আমি এখন থেকে তোর প্রিয় খাবারগুলো রান্না করে খাওয়াবো, দেখবি তুই আগের মতো মোটা হয়ে গেছিস। মার কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে বললাম, আমি ভালো আর স্বাস্থ্য ইচ্ছে করেই কমিয়েছি, তা না হলে শেষ বয়সে তোমার মতো সারা বছর অসুস্থ হয়ে থাকবো। আমার কথা শুনে মা হাসতে হাসতে নিজের রুমে চলে গেল। এমন সময় শ্রাবণী আমায় ইশারা করলো একটু সাইডে আসার জন্য। আমি সাইডে আসতেই শ্রাবণী আমাকে বলল, মাকে এই রুমে থাকতে দেব না, রুমটা আমি নিজের হাতে সাজিয়েছি, তাছাড়া বিছানায় নতুন জাজিম রাখা আছে, আত্মীয় স্বজন আসলে এইখানেই থাকতে দিই, তোমার মা এই রুমে থাকলে রুমের 12টা বাজিয়ে দেবে। আমি একটু চিন্তিত হয়ে বললাম, তাহলে মা থাকবে কোথায়? শ্রাবণী বলল, স্টোর রুমটা আমি কাল একটু পরিষ্কার করে বিছানা পেতে দেব, তুমি কালকে তোমার মাকে বলবে সেখানে গিয়ে থাকতে। সকালে ঘুম ভাঙল শ্রাবণীর চিৎকার চেঁচামেচি শুনে। আমি ঘুম ঘুম চোখে বিছানা থেকে উঠে শ্রাবণীর কাছে গিয়ে দেখি শ্রাবণী মার সাথে চিৎকার চেঁচামেচি করছে। আমি তখন শ্রাবণীকে বললাম, কি ব্যাপার, এত সকাল সকাল চিৎকার করছো কেন? শ্রাবণী রেগে গিয়ে আমায় বলল, চিৎকার তো এমনিতেই করছি না, আমার নতুন জাজিমে তোমার মা প্রস্রাব করে দিয়েছে। আমি নাকে আঙুল চেপে মাকে বললাম, রুমের সাথে বাথরুম, তবুও বিছানায় প্রস্রাব করে দাও কেন? আজ থেকে তুমি এই রুমে আর থেকো না মা। মা তখন বলল, তাহলে থাকবো কোথায়? আমি মাথা নিচু করে আমতা আমতা করে বললাম, স্টোর রুমে বিছানা করে দিয়েছি, সেখানেই থেকো। মা হাসি মুখে তখন বলল, ঠিক আছে। মা যখন খাবার টেবিলে খাবার খেতে আসলো তখন শ্রাবণী মাকে বলল, আপনার এইখানে খেতে হবে না, ভাত ফেলে পুরো টেবিল নোংরা করে ফেলবেন, পরে আমার পরিষ্কার করতে হবে, আপনার খাবার আপনার এইখানেই দিয়ে আসবো। মা কিছু বলল না, শুধু একটু হেসে চুপচাপ চলে গেল। বাজার থেকে কিনে আনা বড় কাতলা মাছটা দেখে মা শ্রাবণীকে বলল, বৌমা, মাছের মাথাটা দিয়ে আমি মুড়িঘণ্ট রান্না করব। রিয়াস আমার হাতের মুড়িঘণ্ট খেতে খুব পছন্দ করে। শ্রাবণী বিরক্ত হয়ে বলল, আপনার নোংরা হাত দিয়ে কিছু রান্না করতে হবে না, প্রস্রাব পায়খানা করে হাত ঠিক মতো পরিষ্কার করেন কিনা ঠিক নেই, তাছাড়া রান্না করলে দেখা যাবে এটা ওটা ভেঙে ফেলেছেন। মা কিছু বলল না, আমাদের দিকে মুচকি হাসি দিয়ে চলে গেল। 5 বছর পর দুপুরের দিকে ফোন দিয়ে শ্রাবণী আমায় বলল অফিস থেকে তাড়াতাড়ি বাসায় যেতে। আমি আতঙ্কিত হয়ে বললাম, কাব্য, কাব্য ঠিক আছে তো? কাব্য আমার 8 মাস বয়সী ছেলে। শ্রাবণী হেসে বলল, ঠিক আছে, কিন্তু তুমি তাড়াতাড়ি আসো। অফিস থেকে বের হয়ে রিকশায় উঠলাম। ভালো করে খেয়াল করে দেখলাম রিকশাওয়ালা ছেলেটা যুবক বয়সী, আর নর্মালি আমরা যে ভাষায় কথা বলি ছেলেটাও সেই ভাষায় কথা বলে। রিকশাওয়ালা ছেলেটাকে বললাম একটু তাড়াতাড়ি যেতে। একটা রেস্টুরেন্টের সামনে ছেলেটা রিকশা থামিয়ে আমায় বলল, স্যার একটা কথা বললে কিছু মনে করবেন? আমি বললাম, কি কথা? রিকশাওয়ালা ছেলেটা অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে বলল, এইসব হোটেলে তো আপনি খাওয়া দাওয়া করেন, আপনি নিশ্চয়ই জানেন কোন খাবারটা ভালো হবে। এই হোটেল থেকে সবচেয়ে দামি খাবারটা আমাকে একটু এনে দিতে পারবেন? আমি টাকা দিচ্ছি, আসলে আমি গরিব মানুষ, এই হোটেলের দারোয়ান আমাকে এই ময়লা শরীরে ঢুকতে দেবে না। আমি অবাক হয়ে বললাম,
তুমি যেহেতু গরিব মানুষ, তাহলে এত দামি খাবার খাওয়ার কি দরকার? ছেলেটা মুচকি হেসে বলল, স্যার আমি না, আমার মা খাবে। রেস্টুরেন্ট থেকে একটা পিৎজা কিনে এনে রিকশায় বসলাম। রিকশাওয়ালা ছেলেটা রিকশা চালাচ্ছে, আর আমি তখন অন্য কিছু ভাবছি। হঠাৎ রিকশাওয়ালা ছেলেটা বলল, স্যার আপনিও আপনার মাকে অনেক দামি দামি খাবার কিনে খাওয়ান, তাই না? আমার ক্ষমতা নাই মাকে এত দামি খাবার খাওয়ানোর, তবুও চেষ্টা করি কিনে খাওয়াবার। 9 দিন ধরে দুপুরের খাবার না খেয়ে টাকা জমিয়ে আজকে এই খাবারটা কিনতে পেরেছি। আমি অস্পষ্ট গলায় বললাম, খুব ভালোবাসো মাকে? রিকশাওয়ালা ছেলেটা হাসতে হাসতে বলল, আমরা সন্তানরা মাকে যতটা ভালোবাসি, মারা তার চেয়ে 1000 গুণ বেশি আমাদের ভালোবাসেন। আমি যে খাবারটা মার জন্য নিয়ে যাচ্ছি, মা কিন্তু সেটা কখনোই একা খাবে না। আগে মা আমাকে খাওয়াবে, তারপর পরিবারের অন্যদের, খাওয়ানোর পর অল্প একটু মুখে দেবে। তারপরও মা একটু খেয়েছেন, এটাই সন্তানের তৃপ্তি। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি 1000 কষ্ট দিলেও মা সেটা হাসি মুখে মেনে নেয়। সন্তানের কোনো কথাতে মা সহজে চোখ থেকে জল বের করে না, কারণ মায়ের চোখে থেকে এক ফোঁটা জল বের হলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। বাসায় এসে কলিং বেল বাজাতেই শ্রাবণী দরজা খুলল। আমাকে দেখে শ্রাবণী জড়িয়ে ধরে বলল, রিয়া, কাব্য আজ প্রথম আমাকে মা বলে ডেকেছে। আমার এত ভালো লেগেছে, তোমায় বলে বোঝাতে পারবো না। আমি শ্রাবণীর দিকে তাকিয়ে দেখলাম শ্রাবণী কাঁদছে, কিন্তু ওর চোখে মুখে এক পৃথিবী সমান আনন্দ। সেদিন খেয়াল করলাম শ্রাবণী ওর বান্ধবীর বিয়েতে যাবে বলে তৈরি হয়ে যখনই কাব্যকে কোলে নিল, ঠিক তখনই কাব্য শ্রাবণীর কোলে প্রস্রাব করে দিল। আমি যখন বললাম, এই কাব্যকে নামাও কোল থেকে, ও তো তোমার শাড়ি নষ্ট করে দিচ্ছে, শ্রাবণীর আগে চোখে আমার দিকে তাকিয়ে ইশারা করলো চুপ থাকার জন্য। তারপর একটু পর বলল, হুট করে এইভাবে চিৎকার করলে কেন? তোমার চিৎকার শুনে তো আমার ছেলে ভয়ে প্রস্রাব আটকে যেত। আমার ছেলে প্রস্রাব করে আমার পুরো শরীর নষ্ট করে দিলেও আমার কোনো সমস্যা নেই। শ্রাবণীর কথা শুনে আমি কিছু না বলে চুপচাপ অন্য কিছু ভাবতে লাগলাম। রাত 3টার সময় ঘুম ভেঙে গেল। খেয়াল করে দেখি পাশে শ্রাবণী আর আমার ছেলে নেই। তড়িঘড়ি করে ড্রয়িং রুমে এসে দেখি শ্রাবণী আমার ছেলেকে কোলে নিয়ে ড্রয়িং রুম জুড়ে হাঁটাহাঁটি করছে। আমাকে দেখে শ্রাবণী অস্থির হয়ে বলল, ছুঁয়ে দেখো, কাব্যর শরীরটা গরম, মনে হয় জ্বর এসেছে, কালকে ওকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। শ্রাবণীর শাড়ির অর্ধেকটা অংশ ভেজা থাকতো আমার ছেলের প্রস্রাবে। মাঝে মধ্যে দেখা যেত আমার ছেলে পায়খানা করে সারা শরীর নষ্ট করে দিয়েছে। শ্রাবণী বিন্দু পরিমাণ ঘৃণা না করেই 2 হাতে সেগুলো পরিষ্কার করত। রাতের পর রাত ছেলেকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করত। আমার পাশে বসে আমার ছেলে কাব্য চিৎকার করে কান্না করছে, কিন্তু আমি ওকে কোলে নিয়ে শান্ত করছি না। শ্রাবণী রান্নাঘর থেকে দৌড়ে এসে কাব্যকে কোলে নিয়ে আমায় বলল, তুমি এমন কেন? ছেলেটা কখন থেকে কান্না করছে, তুমি একবারও কোলে নিলে না? আমি মুচকি হেসে শ্রাবণীকে বললাম, ছেলেকে এতটা ভালোবেসো না, পরে ছেলের অবহেলা সহ্য করতে পারবে না। শেষ বয়সে অসুস্থ হয়ে বিছানায় প্রস্রাব করে দিলে ছেলে তোমাকে বকাঝকা করবে। নতুন জাজিমের নষ্ট যেন না হয়, সেজন্য তোমার স্থান হবে স্টোর রুমে। শেষ বয়সে ছেলেকে আদর করে কিছু রান্না করে খাওয়াতেও পারবে না, একসাথে বসে ছেলের সাথে খেতেও পারবে না। এমনকি যদি আরেকটা সন্তান হয়, তোমাকে নিয়ে ভাগাভাগিও হতে পারে। বছরে 6 মাস এক ছেলের অবহেলায় বেঁচে থাকবে, আর 6 মাস অন্য ছেলের অবহেলায় বেঁচে থাকবে। শ্রাবণী আমার কথাগুলো বুঝতে পেরেছিল, তাই ছেলের দিকে তাকিয়ে নীরবে অনবরত চোখের জল ফেলছিল। আমি বাসা থেকে বের হয়ে মায়ের কবরের পাশে বসে মাকে বললাম, মা তুমি আমাকে ক্ষমা করো না, আমি আজ থেকে শুধু বেঁচে থাকবো তোমাকে দেওয়া কষ্টগুলো নিজে ভোগ করার জন্য।